ওরে ও শনি, জলদি কর, না হলে বিকাশ চলে গেলে আমি একলা ধান কাটব কি করে? আরে বাবা, 1 মিনিটে নাশতা নিয়ে আসছি, খালি পেটে কাজ করা ভালো নয়। মাখন, ঠিক আছে, তুমি একটু জলদি করো, ততক্ষণ আমি গরুগুলোকে খড় দিয়ে দিই। শনি, শুনছ, নাশতা করে নাও। মাখন, শোনো, আমি দুপুরে আসব না, তুমিই খেতে খাবার নিয়ে এসো, এখন আমি চললাম। আচ্ছা। আরে মুন্সি, যে যে এখনো সুদ দেয়নি তাদের নামগুলো তো বল। জি মালিক, যাদব সিং, রাঘবনাথ, মাখন মালিক। থাম তো, এই মাখন তো গত মাসেও সুদ দেয়নি, তাই না? হ্যাঁ ঠাকুর সাহেব, ও বলেছিল এই মাসে ওর ফসল কাটা হলে 2 মাসের সুদ একসঙ্গে দিয়ে দেবে। তার মানে মাখনের ফসল খেতে তৈরি। ও কত টাকা ধার নিয়েছে রে? 10,000 টাকা নিয়েছে ঠাকুর সাহেব, তাও গত বছর। সুদ ঠিকঠাক দেয় কি না? প্রথম মাস, দ্বিতীয় মাস, অষ্টম মাস। মালিক, সুদ তো দেরি হলেও এসেই যায়। কেন রে, মাখনের ক্ষেতে কি ফসল হয়েছে কিছু জানিস? ঠাকুর সাহেব, ধান চাষ হয়েছে। ও, তো এবার মাখন ধান বুনেছে। এই মুন্সি, খোঁজ নে ওর ফসল কবে কাটা হবে। যা হুকুম মালিক। বিকাশ, আরে মাখন ভাই, এবার তো তোমার ফসল খুব ভালো হয়েছে। মাখন, হ্যাঁ ভাই, ভগবানের কৃপা, এবার যদি ভালো দাম পাওয়া যায় তবে ওই ঠাকুরের ধারের হাত থেকে মুক্তি পাব। বিকাশ, একদম ঠিক বলেছ ভাই, ঠাকুরের পাল্লা থেকে জলদি বেরোনোই ভালো, না হলে পুরো জীবন ধার মেটাতেই জ্বলে যায়। চলো ভাই, এখন জলদি জলদি ধান কেটে নাও, তারপর বাড়িও যেতে হবে। মুন্সি, আরে ঠাকুর সাহেব, ওই মাখনের পুরো ধান আজ সন্ধ্যা নাগাদ কাটা হয়ে যাবে, আর কাল সকালে বাজারে বিক্রি হবে। বাজার পর্যন্ত তো ধান তখন পৌঁছাবে যখন আমাদের নজর এড়িয়ে যাবে। মুন্সি, মালিক, আমি কিছু বুঝলাম না মালিক। আরে তুই মুন্সি, তুই শুধু মুন্সিগিরি কর, কিন্তু আমার কায়দায়। এদিকে আয়, চল, জলদি কাগজ বানা। যা হুকুম মালিক। বিকাশ, আরে মাখন ভাই, তোমার তো পুরো ফসল কাটা হয়ে গেল। মাখন, হ্যাঁ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, একা আমি এসব করতে পারতাম না। বিকাশ, আরে এতে ধন্যবাদের কি আছে ভাই, তুমিও তো আমার ফসল কাটিয়ে দিয়েছিলে না, তাই তোমাকে সাহায্য করা তো আমার ধর্ম ভাই। খুব ক্লান্ত লাগছে ভাই, এখন আসি, তুমি জলদি এইসব গরুর গাড়িতে তুলে নিয়ে যাও। হ্যাঁ চলো ভাই, সব বোঝাই হয়ে গেছে, এখন গরুর গাড়ি বাড়ির দিকে নিয়ে চলি। তখনই ঠাকুর দুজন লোকের সাথে চলে এলো। কিরে মাখন, এত তাড়াহুড়ো পড়ে কোথায় যাচ্ছিস রে? আরে ঠাকুর, আপনি তো? তুই তো নিজে সুদ দিতে আসছিস না, তাই আমাকেই নিতে আসতে হলো। না না, এমন কোনো কথা নয় ঠাকুর সাহেব, আমি ফসল বিক্রি করে কাল সবার আগে আপনার কাছেই আসতাম। আচ্ছা, জানিস আজ কত তারিখ? 11 তারিখ আজ। হ্যাঁ, 11 তারিখে তোকে সুদ দেওয়ার কথা ছিল, তুই তো গত মাসেও দিসনি। ঠাকুর সাহেব, শুধু কাল পর্যন্ত আরেকটু সময় দিন। কেন বে, আমাকে পাগল ভেবেছিস নাকি? আমার টাকা খয়রাতি নয়। চলো রে, এই ফসল নিয়ে চলো, এটা দিয়েই সুদ উসুল হবে, চলো। এমন করবেন না ঠাকুর সাহেব, যদি আমি এই ফসল বিক্রি করতে না পারি তবে আমি বরবাদ হয়ে যাব। এই চল হট, এই ফসল তো কেবল সুদ মেটাবে, আসল টাকার কথা ভাব। তুই 1 বছরের জন্য টাকা ধার নিয়েছিলি, এখন 11 দিন বেশি হয়ে গেছে, তোর জমিও যাবে। ঠাকুর ঠাকুর, এমন করবেন না ঠাকুর। ঠিক আছে, তুই এত করে বলছিস, তাই তোকে 2 দিন সময় দিচ্ছি, আমার আসল টাকা দিয়ে দে, না হলে জমিতে ঠাকুরের কবজা হবে, বুঝেছিস? চলো রে, এখন এর গরুর গাড়ি ঠাকুরের হাভেলিতে যাবে, চলো। আরে মুখ শুকিয়ে আছে কেন? সেই ফসল এখনো এলো না কেন? ধান তো ঠাকুর নিয়ে গেল। ঠাকুর, ও কোথা থেকে এলো? 2 মাসের সুদ বাকি ছিল, তাই পুরো ধান নিয়ে গেল, আর বলে গেছে যদি পুরো টাকা না দিই তবে জমি দখল করে নেবে। হায় রাম, এটা কি করলে তুমি? আমরা হাড় ভাঙা খাটুনি খাটলাম, আর ফসল ওই জল্লাদ নিয়ে গেল, এখন আমরা কি করব? মাখন বাড়ি থেকে বেরোতে লাগলো। এত ভোরে কোথায় যাচ্ছ? কিছু খেয়ে নাও। ইচ্ছে করছে না। বিক্রম ভাই, যেখান থেকে হোক 10,000 টাকার ব্যবস্থা করে দাও, না হলে ঠাকুর আমার জমিও কেড়ে নেবে। আরে ভাই, টাকার ব্যাপারে আমাকে মাফ করে দাও, আমার নিজের অবস্থাই খুব খারাপ ভাই। মাখন অন্য লোকেদের কাছেও গেল, কিন্তু সবাই মানা করে দিল। কাল পর্যন্ত আমি কত খুশি ছিলাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে এই রাতের অন্ধকার আমাকে গিলে ফেলবে। ওরে ওপরওয়ালা, তুমি কি কোথাও আছো? তুমি কিছু করছো না কেন?
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মাখন কাঁদতে লাগলো। রাতে খুব শীত পড়তে লাগলো এবং ও কাঁপতে লাগলো। মাখন, ভগবান, আমি বাড়ি ফিরব না। যতক্ষণ না তুমি আমার সমস্যার সমাধান করছো, আমি বাড়ি যাব না, আমি এখানেই পড়ে থাকব। হাঁটতে হাঁটতে ওর পা একটা ছেঁড়া কম্বলের উপর পড়ল। মাখন, আরে এই কম্বল এখানে কে ফেলে রাখলো? ওটা তুলে ও গায়ে জড়িয়ে নিল। সকালে ওটা তুলে যখন ছুড়ল তখন সেখানে আলো হয়ে গেল। মাখন, এ কি কাণ্ড! টাকার তাড়া! এগুলো কার আর কোত্থেকে এলো? ও ভাই, কেউ আছো? এই টাকাগুলো কার? কার এই কম্বল? কেউ নেই এখানে। চলো সোজাসুজি বাড়ি যাই। ও টাকাগুলো গুটিয়ে দৌড়ে বাড়ি এলো। মাখন, আরে খোলো, দরজা খোলো। সনি, একটু থামো। দরজা খুলতেই মাখন সোজা ভেতরে ঢুকলো। সনি, কি হয়েছে? হাঁপাচ্ছ কেন? মাখন ওকে সব বলল। হায় রাম, এটা খেতে ছিল? মাখন, আরে জানি না কোত্থেকে এলো। কিন্তু এখন তুমি কিছু বলো না। কেন বলবো? আপনি তো কোনো চুরি ডাকাতি করেননি। এটা রামজি দিয়েছেন। আমি রামজির কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমাদের বিপদের সমাধান হয়। দেখো, টাকা পেয়ে গেছি। সকালে ঠাকুরকে দিয়ে ওর ধার চুকিয়ে দাও। মাখন, হ্যাঁ তুমি ঠিকই বলছো। সকালে মাখন ঠাকুরের কাছে গেল। মাখন, ঠাকুর, এই নিন আপনার টাকা। ঠাকুর, আরে এত জলদি কোত্থেকে নিয়ে এলি রে? এই মুন্সি, গন্ত মুন্সি। 2, 3, 5, 7, 10। ঠাকুর সাহেব, টাকা একদম ঠিক আছে। মাখন, ঠিক আছে ভাইয়া, তাহলে ওর জমির কাগজ দিয়ে দিন। ঠাকুর, আর শোন, এই বিচ্ছিরি কম্বলটা এখান থেকে নিয়ে যা। মাখন চলে যাওয়ার পর ঠাকুর, শালা, ভালো জমিটা হাত থেকে বেরিয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, জমিও ফেরাবো। মাখন, জমি তো ছাড়িয়ে নিলাম, এখন উদাস কেন? সনি, আরে ফসল তো চলে গেল, এখন খেতে নতুন বীজ বুনতে হবে, তার জন্যেও তো টাকার দরকার নাকি? কতদিন না খেয়ে থাকবো? সেটা আমি জানি না। শোনো, ওই রূপোর মালাটা আছে না তোমার কাছে? সনি, শুনুন, খিদেই মরে গেলেও ওই মালা আমি দেব না, ওটা আমার মায়ের শেষ স্মৃতি। মাখন, ঠিক আছে, তবে ওটাতেই খেয়ে থেকো। সনি রেগে ভেতরে গেল এবং পরে ফিরে এলো। সনি, এই নাও রূপোর মালা, বন্ধক রাখবে, বিক্রি করবে না, কম্বলে জড়িয়ে নাও। মাখন, আরে মালাটা তো নিয়ে এসো। সনি কম্বলটা এনে রাখল। মাখন যখন কম্বল খুলল, মাখন, এ কি, দুটো মালা! মাখন কম্বল তুলে ঝাড়া দিতেই তার ভেতর থেকে দুটো মালা বেরোলো। মাখন, এটা 1 থেকে 2 কি করে হলো? সনি, আগে টাকা আর এখন মালা, কিছু একটা ব্যাপার আছে। দুটো মালাই এর মধ্যে রেখে দাও, মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। পরদিন সকালে আবার কম্বলের ভেতরে দেখল তো 4টে মালা। মাখন, রাতারাতি দুটো রূপোর মালা 4টে হয়ে গেল। ওরে ভাইয়া, এবার বুঝেছি, এটা কোনো সাধারণ কম্বল নয়, এটা জাদুকরি কম্বল। এতে রাতে যা রাখবো সকালে তার দ্বিগুণ হয়ে যাবে। বুঝেছ? মাখন চলে যাওয়ার পর সনি মনে মনে বলল, সনি, এমন তো হয় না, মাখন কি কিছু লুকাচ্ছে? আগে এত টাকা, এখন রূপোর মালা। নিশ্চয়ই ও কোনো ভুল কাজ করছে আর কম্বলের কথা বলে আমাকে পাগল বানাচ্ছে। আমাকে ওর ওপর নজর রাখতে হবে। বিকেলে মাখন যখন ঘরে এলো, সনি আড়াল থেকে নজর রাখতে লাগলো। মাখন, আরে ব্যাপার কি? সোজাসুজি বল না, লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? সনি, এখন দেখাও কি অপরাধ? আমি তো ঘর দেখছি, দেখো আজ কত পরিষ্কার করেছি। বাইরে একটু আবর্জনা ছিল, সেগুলো বাইরে ফেলেছি। মাখন, ঠিক আছে, আমি যাচ্ছি। সনি, আর এই ছেঁড়া কম্বলটাও নিয়ে যাও, কোত্থেকে কুড়িয়ে এনেছো কে জানে। সনি ওটা ছুঁড়ে দিতেই কম্বলটা উড়তে লাগলো। সনি, আরে আরে, এ কি, এটা তো উড়ছে। কম্বল, আমি কোনো কম্বল নই, আমি তোমাকে সব দিতে পারি, টাকা, সোনা, রূপো সব, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষ সত্যবাদী। টাকা দিয়েছি, এখন তুমি রাতে এটে যা রাখবে সকালে তা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু সাবধানে। মাখন, আচ্ছা ঠিক আছে, তবে কাল সকালে দেখা যাবে কম্বল মহারাজ। মাখন কম্বলের ভেতর কিছু ধানের বীজ রাখল। মাখন, ধানের কিছু বীজ বেঁচে আছে, দেখি সকালে কি হয়। পরদিন সকালে সনি, এ কি, এটা তো দ্বিগুণ হয়ে গেছে। মাখন, দেখলে তো, এটা জাদুকরি কম্বল। সনি, দেখো, এটা রামজির আশীর্বাদ আমাদের খারাপ দিন কাটানোর জন্য। বেশি লোভ করো না, আর হ্যাঁ, মুখ বন্ধ রেখো, কাউকে এ ব্যাপারে বলবে না। কিছু মাসের মধ্যে মাখন ধনী কৃষক হয়ে গেল এবং সততার সাথে কাজ করতে লাগল। মুন্সি, ঠাকুর সাহেব, শুনেছি ওই মাখনের এখন পোয়া 12, ওর খুব ভালো দিন এসেছে। ঠাকুর, শুনেছি ও বীরমের জমি আমাদের চেয়ে দ্বিগুণ দাম দিয়ে কিনে নিয়েছে, ও এটা ভালো করেনি। বংশী, রাম রাম ঠাকুর সাহেব। ঠাকুর, হ্যাঁ বংশী, বল কি খবর? ঠাকুর সাহেব, আমার কাছে তো জমির ছোট একটা টুকরো আছে, চাষবাসে এখন পরিবার চলে না, ভাবছি সব বিক্রি করে ধার মেটাবো। ঠাকুর, তাহলে কি করবি রে? বংশী, শহরে গিয়ে মজদুরি করব,
অন্তত দুবেলার খাবার তো জুটবে। ঠাকুর, কত দামে বিক্রি করবি রে? বংশী, আপনি যা ঠিক মনে করেন মালিক। ঠাকুর আর মুন্সি কিছু কথা বলল। ঠাকুর, 5,000 টাকার 1 টাকাও ওপরে না, বুঝলি? বংশী, কিন্তু এটা তো খুব কম। ঠাকুর, তবে দেখে নে। মুন্সি, ঠাকুর সাহেব, ওই মাখন তো বংশীর জমি পুরো 9,000 টাকায় কিনে নিয়েছে। ঠাকুর, আরে এই পাজি মাখন এত টাকা পেল কোত্থেকে? একটু খোঁজ নে তো। মুন্সি, মালিক, অন্য কিছু তো জানি না, তবে শুনেছি ওর বউ বড় মুখরা। যতক্ষণ ও টাকার রহস্য না বলছে ততক্ষণ চটরিকে ওর পেছনে লাগিয়ে দিন। চটরি সোনির কাছে গেল। কিরে শনি, তুই তো এখন বড়লোক হয়ে গেছিস, আমাদের সাথে আর কথাই বলিস না? আরে না চটরি, আমি কোত্থেকে বড়লোক হলাম? আমাদের কাছে তো তুই বড়লোকই। শোন, আমার ধাগ্নের বিয়ে, ওর বাবা একদম মদ্যপ। পাত্রপক্ষ বলেছে 25 ভরির উপর নুপুর দিতে, না হলে বিয়ে ভাঙবে। কি করব বল? আমার কাছে মাত্র 1000 টাকা আছে। তুই কি কিছু সাহায্য করতে পারবি? 1000 টাকায় তো আর অত রূপ হবে না। আরে না না, আমি আছি তো, আমি দেব নুপুর। আমার শনি দিদিটা কত ভালো, কারো দুঃখ দেখতে পারে না। কিন্তু মাখন, তুই চিন্তা করিস না, কম্বল আছে তো? 20 ভরির উপর রাখবো, 40 হয়ে যাবে। কম্বল? পুরোটা বল। হায় রাম! দেখ চটরি, তুই কাউকে কিছু বলিস না, আমি চললাম। এরপর চটরি গিয়ে ঠাকুরকে সব বলে দিল। মুন্সি, যেভাবেই হোক মাখনের ঘরে যত কম্বল আছে সব চুরি করিয়ে নে। সেই রাতে ঠাকুরের লোক মাখনের ঘরে চুরি করল এবং সব কাপড় কম্বল নিয়ে গেল। শোনো, মনে হচ্ছে রাতে চুরি হয়েছে, কাপড় চোপড় সব গায়েব। মাখন, কম্বল? কম্বল কোথায়? এটা কে করতে পারে? তুমি কি কাউকে কম্বলের কথা বলেছিলে? না না, আমি বলিনি। মানে মুখ দিয়ে বেরিয়ে গেছিল, চটরির সামনে মুখ ফুসকে বেরিয়ে গেছিল। মাখন, আরে চটরি তো ঠাকুরের ওখানে যাতায়াত করে, এটা নিশ্চয়ই ঠাকুরের কাজ। চলো ওর ওখানে। ঠাকুর একটা একটা করে কম্বল ঝাড়ছে। শালাম মাখনের খুব টাকা হয়েছে, দেখো কত দামি দামি কম্বল রেখেছে। এই দামি কম্বলগুলোর মধ্যে এই বাজে ছেঁড়া কম্বলটা কোত্থেকে এলো? মালিক, এটা দূর করুন, এখান থেকে গন্ধ আসছে। ঠাকুর যেই ওটা ছুঁড়ে ফেলল, ওটাতে আগুন লেগে গেল। ঠাকুরের হাত পুড়ে গেল। ওরে পুড়িয়ে দিল, এ কি আপদ! ওরে বাঁচাও! মুন্সি, মালিক, মালিক, জ্বলন্ত কম্বলটা উড়ছে মালিক, কম্বলটা ঠাকুরের হাবেলি জ্বালিয়ে দিচ্ছে। ওরে জল আনো, আগুন নেভাও, এ কি হচ্ছে ভাই? মাখন, ঠাকুর, এটা কোনো সাধারণ কম্বল নয়, নিজের খারাপ কাজের জন্য ক্ষমা চেয়ে নাও, না হলে তুমি শেষ হয়ে যাবে। জ্বলন্ত কম্বল উড়ে এসে মুন্সিকে ধাক্কা দিল। ওরে না না, ওরে আমাকে বাঁচাও, কেউ তো বাঁচাও। মাখন, ঠাকুর, তোমাকে বোঝানো আমার কাজ ছিল, এখন তুমি বুঝে নাও। আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। আরে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো। কম্বল, এ পর্যন্ত বেইমানি করে যা কামিয়েছ সব জ্বালিয়ে দেব। না, আমি বরবাদ হয়ে যাব, আমি সর্বশান্ত হয়ে যাব, আমাকে ক্ষমা করো, আমি বেইমানি ছেড়ে দেব, আমি আর লোভ করব না, সত্যি বলছি। মাখন, হে কম্বল মহারাজ, একে ক্ষমা করে দিন। কম্বল, ঠিক আছে, তোমরা যতক্ষণ সততার সাথে কাজ করবে আর অন্যদের সাহায্য করবে ততক্ষণ তোমাদের কিছু হবে না। এখন আমি চললাম। কম্বল উড়ে গেল আর আগুন নিভে গেল। ওরে মাখন, তুই বাঁচিয়ে নিলি রে, না হলে আজ সব পুড়ে ছাই হয়ে যেত। এখন থেকে আমি আর কারো অসহায়ত্বের সুযোগ নেব না। এই নাও সবার জমির কাগজ। ওরে ভাইয়েরা, আমি তোমাদের সবার সুদ মাফ করলাম আর তোমাদের জমিও ফেরত দিচ্ছি। মাখন, এই কম্বল তো বড় বড় লোকেদের শুধরে দিয়েছে, আমি পুরো শীতকাল এটা গায়ে দিয়েই কাটাবো।